খুলনায় মাদকাসক্ত পুত্রের হাতে প্রাণ হারালেন হতভাগী মা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত। দুর্বৃত্তের গুলিতে জোহানেসবার্গে প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের ছেলে সুহান। কুষ্টিয়ার পাশাপাশি চুয়াডাঙ্গা ঝিনাইদহেও বোরো চাষ চলছে জিকে প্রকল্পের পানিতে। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। মাদকাসক্ত একমাত্র পুত্রের হাতে প্রাণ হারালেন মা। মর্মান্তিক এই ঘটনা খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুরের। নিহত নারীর নাম মিম্মি বেগম। প্রতিবেশী জানায় নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত নাদিম ইসলাম। আজ সকালেও কথা কাটাকাটির এক পর্যায়ে গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করে সে। এতে মিম্মি বেগম ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার পর মায়ের মৃতদেহের পাশেই বসেছিল ঘাতক ছেলে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ জনতা বাধা দেয়। বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত ছেলেকে বাঁচাতে পুলিশ তাকে নিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সালে আহমেদ জয়ধর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতরাতে এই ঘটনা ঘটে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজবুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানিগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকার ৩ যুবক সালে আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সীমান্তবর্তী একটি গ্রামের সুপারি বাগানে অবস্থানকালে চোর সন্দেহে স্থানীয় খাসিয়ারা তাদের উদ্দেশ্যে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালে আহমেদ জয়ধর ঘটনাস্থলেই নিহত হন। অপর ২ জন তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসেন। নিহত ব্যক্তি সহ ৩ জনই চোরাচালানে জড়িত বলে ধারণা করছে বিজিবি। ডিজেলের চরম সংকটের মধ্যেও স্বস্তিতে রয়েছেন কুষ্টিয়ার বোরো ধান চাষিরা। সংকটকালে এখানকার বোরো চাষিদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প। শুধু কুষ্টিয়ায় নয়, পাশাপাশি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার কিছু অংশেও এই সেচ প্রকল্পের পানিতে বোরো আবাদ চলছে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিজেল সংকটের কারণে সেচ নিয়ে অন্য জেলার চাষিদের যেখানে চিন্তার শেষ নেই, সেখানে কুষ্টিয়ার বল্লভপুর গ্রামের চাষিদের ধর্ণা দিতে হচ্ছে না পাম্পে বা তেলের দোকানে। জিকে সেচ প্রকল্পের পানিতে তারা নির্বিঘ্নেই বোরো আবাদ করছেন। এই সিরিয়াল ধরে আমার 10 বিঘে পানি দিলে 2 দিন পর বা 10 লিটার করে তেল দরকার। তেল দেশে 2 লিটার, এতে তো আমার তো বিপদ হইতো। তাই আমার অনেক উপকার হচ্ছে এই সেচের পানিতে। বোরো চাষিরা জানান, শ্যালো মেশিন বা বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিলে বিঘায় খরচ পড়ে অন্তত 5,000 টাকা। সেখানে জিকের পানির জন্য ব্যয় হয় মাত্র 200 টাকা। তেল দিলে 5,000 টাকা লাগতো, এখন তো তেল বাদে আমার 200 টাকা হয়ে যাচ্ছে। জিকে প্রজেক্টের পানি উন্নয়ন বোর্ডের যে পানিটা পাওয়াতে কৃষক যে এত সুন্দর উপকৃত হয়েছে, তাতে মানে তেলের জন্য, জ্বালানি তেলের জন্য ঝামেলায় মোটেই পোহাতে হয় না। কুষ্টিয়া জেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার বোরো চাষিরা এ সেচ সুবিধা পাচ্ছেন। জিকে সেচ প্রকল্পের পানি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় করছে স্থানীয় প্রশাসন। মূলত আমাদের যদি এই প্রকল্পটা 4টা জেলায় বিস্তৃত এবং 13টা উপজেলায় বিস্তৃত, আমরা তো সবগুলোই জেলা এবং উপজেলাতে আমরা এখন পানি দিতে পারতেছি। আমরা জানেন যে আমাদের 2টা পাম্পই সচল আছে। এ প্রকল্পের মাধ্যমে চাষিরা যেন বেশি পরিমাণ জমিতে সেচ দিতে পারে, সে বিষয়টি এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার প্রশাসক। তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে, আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণেই হলো যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন, তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নববর্ষকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই এর নানা আয়োজন। সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী আলারি ও ঘিলা খেলা। পাশাপাশি পানি খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী পর্বে মারমা তরুণীদের পরিবেশিত বর্ণিল নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থীদের। এদিকে পাহাড়ি জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব নববর্ষকে ঘিরে খাগড়াছড়ি জুড়ে বইছে উৎসবের আমেজ। রোববার চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। দেশের খবরের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। ৪৮ বছর পর বিনা টিকিটে রেল ভ্রমণের টাকা পরিশোধ করলেন মফিজুল। বিরতির পর আবারও স্বাগত। দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের তরুণ মোহাম্মদ সোহান নিহত হয়েছেন। গতরাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেথলেহং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। দক্ষিণ আফ্রিকায় একটি মুদি দোকানে কর্মরত ছিলেন সোহান। ঘটনার দিন মাগরিবের সময় তিনি দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। কুষ্টিয়ার মিরপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা জানান, সকালে শিক্ষার্থী বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যায়, কিন্তু আর বাড়ি ফেরে না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গভীর রাতে বিদ্যালয়ের গেটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অর্ধ শতাব্দী পর অনুশোচনা হলো তার। ফিরিয়ে দিলেন ৪৮ বছর আগে বিনা টিকিটে রেল ভ্রমণের টাকা। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে ২০,০০০ টাকা পরিশোধ করেছেন মাদ্রাসা শিক্ষক মফিজুল ইসলাম। মুক্তি পেয়েছেন দীর্ঘদিনের অনুশোচনা থেকে। শ্রীপুর প্রতিনিধি শিহাব খানের তথ্য ছবি নিয়ে দেখুন নেক্সট রিপোর্ট। গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলাম একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। ১৯৭৭-৭৮ সালের দিকে জীবিকার তাগিদে শ্রীপুর থেকে ট্রেনের ছাদে কাঁঠাল নিয়ে বিক্রি করতেন ঢাকায়। তরুণ বয়সী মানুষটি তখন টিকিট না কেটে রেলকর্মীদের ১ টাকা দিয়ে পার পেয়ে যেতেন। ২ থেকে ৩ বছর এরকম টিকিট ছাড়াই যাতায়াত করেছেন। এখন বয়স ৬০। অনেকদিন ধরেই তিনি অনুভব করছিলেন সেই ১ টাকা রেলকর্মীদের পকেটে গেলেও পাওনা থেকে বঞ্চিত রয়েছে রেল কর্তৃপক্ষ। মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি, আমি টাকাটা উপযুক্ত জায়গায় জমা দিতে পারছি, বাকিটা যদি আল্লাহ মাফ করে আর কি। না করলেও পারতাম, কিন্তু এটা তো হক তো না। এরকম সরাসরি বলছে যে আমি স্টেশন মাস্টার হিসেবে চাকরি করার পরে অদ্যাবধি এরকম ২০,০০০ টাকা জমা দিছে, আমার কোনো রেকর্ড নেই। বিবেকের তাড়না অনুভব করছিলেন মফিজুল, কিন্তু কিভাবে কত টাকাই পরিশোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। হিসেব কষে ২০,০০০ টাকার কম হবে বলে ধারণা করেন। তারপর শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে অনুরোধ করেন তাকে ২০,০০০ টাকার টিকিট দেওয়ার জন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানান স্টেশন মাস্টার। অবশেষে গত ১ এপ্রিল বিশেষ মানি রিসিটের মাধ্যমে ২০,০০০ টাকা জমা নেন রেল কর্তৃপক্ষ। এই যে মফিজ সাহেব ২০,০০০ টাকা জমা দিলেন, সারা বাংলাদেশের
যে সকল বিনা টিকিটধারী যাত্রী তাদের জন্য একটা কিন্তু বড় একটা মেসেজ, যে তিনি কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, একটা উদাহরণ স্থাপন করলেন। মফিজুল ইসলামের এমন দৃষ্টান্তমূলক কাজে আলোড়ন এলাকায়, তার সততায় মুগ্ধ মানুষ সাধুবাদ জানাচ্ছেন তাকে। মফিজুল সাহেব উনি যে মানবিকতা উদারতা পরিচয় দিয়েছেন, এটা আমার এলাকার একজন মানুষ হিসেবে আমি গর্বিত। হাজী সাহেব যে কাজটা করেছেন অত্যন্ত মানবিক কাজ করেছেন এবং অত্যন্ত একটা ভালো কাজ করেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন পুরনো বকেয়া বা দায়মুক্তির টাকা পরিশোধের আইনি বিধান রয়েছে, যা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় সবজির বাজার ঊর্ধ্বমুখী। বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি। সবজির পাশাপাশি মাছ মাংসর বাজার ও চড়া। এদিকে বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেল সংকট। চুয়াডাঙ্গা দর্শনা কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলাতে সবজির বাজারে ঊর্ধ্বমুখী। আসলে এক সপ্তাহের ব্যবধানে বাজারে অনেক সবজির দামই বেশ বেড়ে গিয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলাতে যে পরিমাণের সবজির আবাদ হয়, তাতে করে কিন্তু এই অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে অন্য স্থানে যাওয়ার কথা থাকলেও এই বাজারগুলো আমরা দেখেছি, চুয়াডাঙ্গা যে সমস্ত সবজি বাজার, সেখানে কিন্তু দেখেছি প্রচণ্ড পরিমাণে সবজির দাম। গত সপ্তাহে আমরা যে সমস্ত সবজিগুলো, বিশেষ করে যেগুলো আলু, সবচেয়ে দাম কিন্তু বাজারে এখন কম, একেবারেই কম। আলুর দাম 20 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে, এর নিচে আর কোনো সবজি নাই। এই সবজির পাশাপাশি মাছের বাজারটাও কিন্তু অনেকটাই বেশি। সিলভার কাপ বলা হয়, সেই মাছটার দামও এখন 160 থেকে 70 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাংসের বাজারে, বিশেষ করে ব্রয়লার মুরগির বাজার দেখেছি, সেখানে যে মুরগির দাম ছিল 165 টাকা কেজি, সেটা কিন্তু আজকে আমরা দেখেছি 210 থেকে 220 টাকা কেজি। পাশাপাশি গরুর মাংস, সেখানেও কিন্তু একই অবস্থা। গরুর মাংসর বাজার ছিল 720 থেকে 750 টাকা কেজি দরে। ইতিমধ্যে আমরা দেখেছি চুয়াডাঙ্গা জেলা যে সমস্ত বাজারগুলো আছে, সয়াবিন তেল কিন্তু সংকট দেখা দিয়েছে। যে সয়াবিন তেলের এমআরপি আছে 195 টাকা লিটার, সেখানে কিন্তু ধরা হচ্ছে 205 টাকা লিটার, এবং খোলা তেল যেগুলো, সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 205 থেকে 210 টাকা দরে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলা সবজি বাজারের সর্বশেষ তথ্য। দেশের খবরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতালের কাজ শিগগিরই শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। আজ নীলফামারীর দারোয়ানিতে হাসপাতালের জন্য নির্ধারিত 25 একর জমি পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ কমিটি। এ সময় স্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা হাসপাতালের ভবন ও অন্যান্য স্থাপনার নকশা উপস্থাপন করেন। পরে স্বাস্থ্য সচিব জানান, 1 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন প্রতিবেদন জমা দিয়ে দ্রুত কাজ শুরু করা হবে। ইতোমধ্যে একনেকে অনুমোদন পাওয়া প্রায় 2500 কোটি টাকার এই প্রকল্পের বেশিরভাগ অর্থায়ন করবে চীন। নীলফামারীর এই হাসপাতালে 500 সাধারণ এবং 500 বিশেষায়িত শয্যা থাকবে। নীলফামারী জেলায় 25 একর জায়গা আমাদের জেলা প্রশাসক মহোদয় এই চীন মৈত্রী হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন। আমরা আগামী 16 তারিখের মধ্যে, আমাদের টাইম লিমিট 16 তারিখ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা 16 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের এই কমিটির রিপোর্ট আমরা দাখিল করতে পারব। ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে সরব হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফেনীবাসীরা। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই দাবি জানান। বক্তারা বলেন, ফেনী ও আশপাশের জেলার বাড়তে থাকা জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এখন সময়ের দাবি। তারা স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বক্তাদের দাবি, ফেনীবাসী এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। বৈঠক থেকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দাবি আদায়ে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ আজাদ, রফিকুল ইসলাম পাটোয়ারি, নিজামুদ্দিন, নাসির উদ্দিন, আবুল বাশার সহ কয়েকজন ফেনী প্রবাসী। প্রায় 600 বছরের প্রাচীন হবিগঞ্জের শঙ্করপাশা শাহী জামে মসজিদ
অপরূপ পুরাকীর্তিতে সাজানো মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষ। নামাজ আদায় করেন, তবে বহু বছর সংস্কার না হওয়ায় প্রায় ধ্বংসের পথে ঐতিহ্যবাহী মসজিদটি। হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। টিলার উপরে লাল টকটকে মসজিদটি দূর থেকেই নজর কাড়ে। হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শঙ্কর পাশায় আজও কালের সাক্ষী হয়ে স্বমহিমায় রয়েছে অপূর্ব এই স্থাপনা। একচালা বিশিষ্ট ইবাদত গৃহটির দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, যা 21 ফুট 6 ইঞ্চি। মূল ভবনের উপর রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ, আর বারান্দার উপর 3টি ছোট গম্বুজ। মোট 15টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর সমান আকৃতির। রয়েছে মোট 6টি কারুকার্য শোভিত স্তম্ভ, উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানো ধনুক আকৃতির। দেয়ালে পোড়ামাটির অপূর্ব নকশা ও অলঙ্করণ মুগ্ধতা ও প্রশান্তি আনে। ছোটবেলার থেকেই এটা গাইবি মসজিদে কয়ে তাই 1 লক্ষ মতন্তরে 2,24,000 পীর পয়গাম্বরের যুগ। এই পীর পয়গাম্বরের যুগের হইল মসজিদটা। মসজিদের বয়স প্রায় 750 বছর। এই প্রকৃতি রক্ষা করার লাগি আমরা এলাকাবাসী বহু চেষ্টা করতেছে, কিন্তু এটার প্রতি সরকারিভাবে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয় না। ঐতিহাসিকদের মতে 500 থেকে 600 বছর আগে স্বাধীন সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মসজিদটি নির্মাণ করেন। গভীর জঙ্গলের ভেতর আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে গায়বী মসজিদ ও টিলা মসজিদ নামেও পরিচিত। অপূর্ব কারুকার্যময় মসজিদ দেখতে আসেন দূর দূরান্তের পর্যটকরা। নামাজ আদায় করে প্রশান্তি লাভ করেন। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যটন আসে মসজিদ দেখার জন্য, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনা। এটা আমাদের উচাইল গ্রামের একটি গর্বের একটি মসজিদ। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীন। মসজিদটির সৌন্দর্য বর্ধন ও মুসল্লিদের নামাজের জায়গা কম হওয়ায় মদিনা শরীফের মতো ছাতা তৈরির দাবি এলাকাবাসীর। এই ঐতিহ্যবাহী মসজিদটি যাতে তার যে শিল্প কারুকার্য এবং তার যে স্থাপনার যে আর্কিটেকচার, সেটি যাতে অক্ষুণ্ণ রেখে এটি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসন এবং পটুয়া হবিগঞ্জের আমরা সবাই উদ্যোগ গ্রহণ করব। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। খুলনায় মাদকাসক্ত পুত্রের হাতে প্রাণ হারালেন হতভাগী মা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত। দুর্বৃত্তের গুলিতে জোহানেসবার্গে প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের ছেলে সোহান। কুষ্টিয়ার পাশাপাশি চুয়াডাঙ্গা, ঝিনাইদহেও বোরো চাষ চলছে জিকে প্রকল্পের পানিতে। এবং 48 বছর পর বিনা টিকিটে রেল ভ্রমণের টাকা পরিশোধ করলেন মফিজুল। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।